আর আরেকটা বিষয় হচ্ছে এই যে মানে ছিনতাই বলা হচ্ছে কারণ তার লজ্জাস্থানকে একটা পণ্য হিসেবে দেখা হচ্ছে। তো তারা যদি মানে সেম যুক্তিটা আবার নিবারণদের এগেনস্টও এটা খাটানো হয় যারা সেক্স ওয়ার্ক ইজ ওয়ার্ক বলে, যে তাহলে সেক্ষেত্রেও তো সে এটা টাকার বিনিময়ে আদান প্রদান করতেছে। তো আমরা যদি এই দৃষ্টিভঙ্গিটারই বিরোধিতা করে থাকি যে একটা নারী কোনো প্রোডাক্ট না যে যেটা সেল হবে মূল্য কমে যাবে, তাহলে আবার সেটা আমি সেক্স ওয়ার্ক হিসেবে সেল করি কিভাবে? না মানে এই পণ্য হিসেবে যদি নিজের কনসেন্টে যদি নিজেকে কেউ পণ্য হিসেবে বিক্রি করতে চায়, মনে করেন আমি মডেলিং করলাম, আমার বডিকে দেখায় আমি মডেলিং করলাম, যদি সেখানে কনসেন্ট থাকে সেখানে তো অন্য কারোর কোনো কিছু বলার থাকতে পারে না। এখানে কনসেন্ট আধুনিক বিচার ব্যবস্থায় বা আধুনিক মানে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কনসেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার এই আপনি যে মডেলিং করবেন বা আপনি মনে করেন আপনি একজন আরজে রেডিও জকি, হ্যাঁ, আপনি আপনার কণ্ঠটা ব্যবহার করে ইনকাম করতেছেন, এটা তো আপনার বডির অংশ, কণ্ঠ তো আপনার বডির অংশ। তাহলে তো এটা এখান থেকে বডি ব্যবহার করে ইনকাম করলে সমস্যা কোথায়? এখানে তো আপনার কনসেন্ট যদি থাকে তাহলে তো সেখানে কোনো কারোর কিছু বলার নাই। আপনি যদি আপনার যে কোনো অঙ্গ ব্যবহার করেন সেখানে তো তৃতীয় পক্ষের কোনো কিছু বলার থাকতে পারে না। কিন্তু ইসলামের এই বিধানটাতে যে জিনিসটা বলা হচ্ছে যে দেনমোহরটা হচ্ছে নারীর লজ্জাস্থান ভোগের মূল্য। এই ক্ষেত্রে যদি মেয়েটা কনসেন্ট দেয় তাহলে কনসেন্টটা দিলে তো আমরা তো আর দিতে যাচ্ছি না, আমরা তো সেখানে বাধা দিচ্ছি না, কিন্তু এটা তো রেপও হচ্ছে না। কিন্তু এখানে যে জিনিসটা ঘটতেছে যে তাহলে আমাদের প্রশ্নটা দাঁড়ায় তখন যে তাহলে এটার সাথে প্রস্টিটিউশনের পার্থক্যটা কোথায়? দুইটাই তো, একটা পার্ট টাইম মানে টাকা নিয়ে ওই অঙ্গটা ভাড়া দেয়া, আর একটা হচ্ছে ফুল টাইম ওই একই টাকা নিয়ে ওই অঙ্গটাকে মানে দেয়া, একজন পুরুষের মালিকানায় দেয়া। তাহলে তো জিনিসটা একই হইলো, একটা হইতেছে জাস্ট পার্ট টাইম, একটা হইতেছে ফুল টাইম। এই দুটোর মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমরা তো মৌলিকভাবে যারা সেক্স ওয়ার্কার তাদেরকে আমরা মানে ছোট মনে করতেছি বা তাদেরকে তাচ্ছিল্য করতেছি তা তো না। আবার কোন একটা মুসলিম নারী যদি এই কাজটা করে, সে যদি দেনমোহরটা নিয়ে যদি সে নিজের যৌনাঙ্গকে তার স্বামীর কাছে সমর্পণ করে, তাতেও তো আমি তাদেরকে ছোট করতেছি না। কিন্তু এই যে কাজটা তো প্রস্টিটিউশনের সাথে মিলে যাচ্ছে, আমরা শুধু এই জায়গাটা ইন্ডিকেট করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কনসেন্টের ভিত্তিতে মডার্ন আইন চলে ঠিক আছে, বা চয়েস ফেমিনিজম নিয়েও যদি এখন কথা বলি, কিন্তু যদি যেসব বিষয় হচ্ছে ধরেন আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি কনসেন্ট দিলেন বা চয়েস দিলেন, এই সেক্সের ব্যাপারে বলতেছি না, অন্য যে কোনো কাজ হয়তো একজন ব্যক্তির ব্যাপারে ফার্স্ট অর্ডার থিঙ্কিং করলে এটার উপরটা দেখা যায় না, কিন্তু একসাথে যদি 1 লাখ মানুষ এই সেম ভুল হ্যাবিটটা রিপিট করতে থাকে, তাহলে এটার একটা মানে সামগ্রিকভাবে যদি কোনো খারাপ ইফেক্ট আসে, তাহলে মডার্ন এই লিবারাল আইডিওলজিকে ওই দিকগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য কি লুপহোলগুলো বন্ধ করে, নাকি এই জায়গাটা ফাঁক থেকে গেছে বলেই এখনো মানুষ এই ধর্মগুলোকে আঁকড়ে রাখতে চায়, কারণ নয়তো পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। এই আতঙ্ক থেকেও কিন্তু আমার মনে হয় অনেক মডারেট এখনো ধর্মে ঢুকে থাকে, যদিও তারা অবগত আছে যে ধর্মে অনেক বাজে দিক আছে, তারা মনে করে যে এটা ছাড়লে তো আরো বেশি পানিতে গিয়ে পড়বো। একটা উদাহরণ দেন তো যে অনেক বেশি সংখ্যক মানুষ এই কনসেন্ট দিয়ে একটা কাজ করতে পারে যেটা সমাজে প্রবলেম তৈরি করতে পারে, একটা উদাহরণ দেন তো। ধরেন আমরা একটা ড্রাগস কি কন্ট্রোল করি না? ড্রাগস তো হচ্ছে ক্ষতি করে, ড্রাগস তো ক্ষতিকর। ড্রাগস তো মানে রাষ্ট্রীয় নীতিমালার কেউ যদি বলে যে ড্রাগস আমি নিব আমার শরীরের ক্ষতি করবো, সমস্যা কি? কিন্তু আমরা অপরাধ ঠেকানোর জন্য না 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 না, ওয়েট, আপনি ততটুকু করতে পারেন। দেখেন, আপনি যখন জন্ম হচ্ছেন তখন রাষ্ট্র কিন্তু আপনার জন্য খরচ করছে, আপনার পেছনে কিন্তু রাষ্ট্রের একটা বিরাট খরচ আছে। উন্নত দেশ, কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্রগুলা, সেই রাষ্ট্রগুলাতে একটা ছোটবেলা থেকে একটা বাচ্চাকে জন্ম হওয়ার পর থেকেই একটা ভাতা পায়। হ্যাঁ, যে কোনো বাচ্চা জন্ম নিলে একটা ভাতা পায়, সরকারের রাষ্ট্রের কাছ থেকে একটা ভাতা পায়। আমার 2 ছেলে 50 ইউরো থেকে পায়। এটা হচ্ছে জার্মানিতে জন্ম নেয় প্রত্যেকটা বাচ্চা পাবে। তারপরে তাদের স্কুল ফ্রি, তারপর হচ্ছে গিয়ে তাদের কিটা 5 ঘন্টা ফ্রি। কিটা মানে হচ্ছে গিয়ে ওই যে ডে কেয়ার, হ্যাঁ, ডে কেয়ার হচ্ছে 5 ঘন্টা ফ্রি। তারপরে হচ্ছে গিয়ে তাদের চিকিৎসা ফ্রি, তাদের হচ্ছে দাঁতের ডাক্তার দেখানো ফ্রি। তারপরে হচ্ছে গিয়ে এরকমের অসংখ্য, এই যে তারা যে খাবার খায় সেই খাবারের জন্য পেছনে সরকার ভর্তুকি দেয়, প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হয়। বাচ্চাদের জন্য যত কিছু করা লাগে, তাদের মানসিক শারীরিক স্বাস্থ্য সুবিধা ইত্যাদি ইত্যাদি যত কিছু করা লাগে, একটা কল্যাণ রাষ্ট্র সেই সব দিকে খেয়াল রাখে। একবার আমার বাচ্চা একবার একা একা জানলার কাছে চলে গেছিল, সেটা একজন নেবার দেখছে, নেবার দেখে পুলিশে ফোন দিছে। পুলিশ এসে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে আমার বাচ্চাটা একা একা জানলার কাছে গেছে কেন, এই তো জানলা থেকে যদি লাফ দিত তাহলে কি হইতো। এবং সেইটার জন্য রিপোর্ট গেছে এখানে সোশ্যাল চাইল্ড কেয়ার সেন্টারে। আমি এগুলা বলতেছি একটা কারণে বলতেছি, সেটা আপনাকে একটু পরে এক্সপ্লেন করতেছি, আগে একটু বলে নিই। চাইল্ড কেয়ার সেন্টারে ফোন গেছে, চাইল্ড কেয়ার সেন্টার থেকে আমার কাছে চিঠি আসছে, চিঠি এসে আমাকে এক্সপ্লেন করতে বলছে যে ওই দিন কেন সে জানলার কাছে গেছিল। তাদেরকে আবার লিখিতভাবে চিঠিতে জানাইতে হয়েছে যে ওই দিনের ঘটনাটা কি ঘটছিল। সে
কি কারণে ওখানে গেছিল। এরপর থেকে তারা লক্ষ্য আবার মানে 2জন লোক পাঠাইছে তারা চেক করতে যে আমার বাচ্চা ঠিকঠাক আছে নাকি। 2জন ভদ্র মহিলা এসে 3বার এসে চেক করে গেছে যে আমার বাচ্চা সুস্থ স্বাভাবিক আছে নাকি। এরকমের সিকিউরিটি তারা মেনটেন করে, এরকম একটা বাচ্চার শারীরিক মানসিক সমস্ত কিছু সুবিধা সে পাচ্ছে কিনা, যথেষ্ট সে পাচ্ছে কিনা, এগুলো সমস্ত কিছু তারা চেক করে যায়। তাই সে খেলার জায়গা পাচ্ছে কিনা, আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে সে খেলতে পারতেছে, ঠিক মতো খেলতে পারতেছে কিনা, মানে দৌড়াদৌড়ি করতে পারতেছে কিনা, সে ঠিক মতো খাইতে পারতেছে কিনা, অনেক কিছু তারা মেনটেন করে। এগুলা কেন করে? একটা বাচ্চা যেন ঠিক মতো ডেভেলপ করে, বেড়ে ওঠে। এখন রাষ্ট্র যখন একটা মানুষের পেছনে এই পরিমাণে খরচ করছে, এই পরিমাণে টাকা ইনভেস্ট করছে, রাষ্ট্রেরও চাহিদা থাকে যে এই বাচ্চাটা যখন বড় হবে, যখন ক্যাপাবল হবে, তখন রাষ্ট্রকে কিছু ট্যাক্স দিবে, কিছু ফেরত দিবে। আমাদের এই যে কল্যাণ রাষ্ট্রগুলা, সোসাইটি, সমাজ এইভাবেই গড়ে উঠেছে যে প্রথমে রাষ্ট্র তাকে সাপোর্ট দিবে, পিতামাতা তাকে সাপোর্ট দিবে, পরে তারা যখন ক্যাপাবল হবে তখন সেও রাষ্ট্রকে কিছু দিবে, পিতামাতাকেও কিছু প্রতিদান দিবে। এইভাবে এই ব্যালেন্সের মাধ্যমে আমাদের এই রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রগুলো চলে। এখন একজন যদি ড্রাগে এডিক্ট হয়, তাহলে রাষ্ট্র দেখতে পাচ্ছে যে এই বাচ্চাটার পেছনে তো আমরা প্রচুর পরিমাণে খরচ করলাম। একটা বাচ্চাকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াইতে যে পরিমাণে খরচ একটা রাষ্ট্রের হয়, সেটা কল্পনাতীত খরচ। মানে বাংলাদেশের মানুষ সেটা কল্পনা করতে পারবে না। একটা বাচ্চা যে জন্ম থেকে শুরু করে ইউনিভার্সিটি পাশ করা পর্যন্ত রাষ্ট্র, এখানকার রাষ্ট্রগুলো এক একটা বাচ্চার পেছনে কি মারাত্মক পরিমাণ টাকা খরচ করে, এটা বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারবে না ইউরোপে যেটা করা হয়। এখন এতগুলা টাকা একটা রাষ্ট্র খরচ করলো, কিন্তু সে যদি ইউনিভার্সিটি লেভেলে গিয়ে সে যদি ড্রাগসে এডিক্ট হয়, ড্রাগ নেওয়া শুরু করে, তাহলে তো এটা একটা রাষ্ট্রের জন্য বিরাট একটা প্রবলেম। সে তো আর ক্যাপাবল হবে না রাষ্ট্রকে ফেরত দেওয়ার জন্য। তা এই ক্ষেত্রে রাষ্ট্র এবং পিতামাতা যে ইনভেস্টমেন্টটা করলো একটা বাচ্চার পেছনে, বাচ্চাটাকে বড় করতে একটা পিতামাতার কি এতগুলা মানে পরিশ্রম, এতগুলা টাকা, এতগুলা মানে রাতের পর রাত জেগে থাকা, এইগুলা যদি একটা বাচ্চা বড় হয়ে যদি সে ড্রাগে অ্যাডিক্ট হয়, তাহলে তো সে কোনো কিছুই আর ফেরত দিচ্ছে না। এই ক্ষেত্রে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে এটা তো আমাদের জন্য একটা খুবই বাজে কাজ, যে সে ড্রাগস নিয়ে তারপর সে মানে বছরের 9 মাস সে অসুস্থ থাকলো অথবা সে মারা গেল। এইটা তো একটা রাষ্ট্র হইতে দিবে না। এই কারণে রাষ্ট্র এই জিনিসগুলোকে রেস্ট্রিক্ট করে, যেই উপাদানগুলা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, সে নিজের ক্ষতি করতে পারে সেই জিনিসগুলা। এবং অপ্রাপ্তবয়স্ক তো অবশ্যই এটা রেস্ট্রিক্ট করবে, কিন্তু প্রাপ্তবয়স্ক হইলেও তারা এই জিনিসগুলা রেস্ট্রিক্ট করবে যেন এমন কোনো সাবস্টেন্স সে না নেয়, না গ্রহণ করে যেটা রাষ্ট্রের মানে সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। এই কারণে এটা তো করতেছি অলরেডি, যে যদি 1 লাখ মানুষ ড্রাগ এডিক্ট হয়, তাহলে তো তারা এটা তো করতেছি, ড্রাগস এগুলা বন্ধ করে দিচ্ছে, এগুলো করতে দিচ্ছে না। হ্যাঁ, তো মানে ভবিষ্যতে যদি সেম ক্যাটাগরিতে আরো জিনিস পড়ে, ধরেন রিসার্চ করে, মানে শুধু টাকার ক্ষতি তো সব ধরনের ক্ষতি না, অন্য আরো অনেকভাবে তো মানুষ ক্ষতির মুখে হতে পারে। তো যদি রিসার্চ দিয়ে প্রমাণ করা যায় যে এই জিনিসটা ক্ষতি করে, তখন কি হ্যাঁ, মানে সেটা আমাদের প্রমাণের সাপেক্ষে, ফ্রেমওয়ার্কে নিয়ে আসা প্রমাণের যাবে? সাপেক্ষে হ্যাঁ, প্রমাণের সাপেক্ষে তো আপনি যদি ভ্যালিড এভিডেন্স যুক্তি দেখাতে পারেন, তাহলে তো সেটা একজনের পার্সোনাল চয়েসের থেকে বেশি প্রায়োরিটি পাবে, যদি আপনার কাছে অবজেক্টিভ এভিডেন্স থাকে। কিন্তু যদি আল্লাহ কইছে এটা যদি আপনি বলেন, আল্লাহ কইছে এই জন্য করতে হবে, এই আল্লাহ কইছে এটা দিয়ে তো ভাই আপু রাষ্ট্র চলবে না। হ্যাঁ, আল্লাহ কইলে সমস্যা, আল্লাহ কইলে বলতে থাকুক, আল্লাহর কথা তো মানে কোর্টে অ্যাকসেপ্টেবল হবে না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমার মনে হয় যে অনেকে সমান অধিকার বা ফেমিনিজম এটাকে ভয় পায় কিছু এক্সট্রিম কেস সিনারিও দেখে। যেমন ধরেন ফেমিনিস্টরা নিজেরাই হচ্ছে মেল গেজ নিয়ে অনেক কথা বলে, বা অবজেক্টিফিকেশন নিয়ে অনেক কথা বলে মিডিয়াতে, বা আইটেম সং এ যেভাবে উপস্থাপন করা হয়। তো অনেকে জাস্ট এই জায়গায় বাউন্ডারি লাইনটা টানে যে এটা দোষটা হচ্ছে ওই মিডিয়ার বা কালচারের, কারণ ওরা হচ্ছে যারা ওখানে পারফর্ম করে তারা এক ধরনের ওখানে বন্দি ক্যাপচার, এখানে মেল প্রডিউসাররা যারা আছে বা যারা অডিয়েন্স, এরা সবাই মিলে এরকম একটা কালচার ডেভেলপ করছে, তাই হচ্ছে তারা করতে বাধ্য হচ্ছে। তো এখন যে ওই কাজে পার্টিসিপেট করতেছে সেও তো এই সেম লুপ হোলটাই ইউজ করবে যে এটা আমার চয়েস এবং আমি হচ্ছে এটা আমার আমার ইচ্ছা, আমি করতেই পারি। তো তাহলে এই যে এই সাইকেলটা বন্ধ করার উপায় কি? যদি এই সাইকেল চয়েস, বন্ধ করতে হবে কেন, এটা তো আমি বুঝতে পারছি না। যে তাহলে কেউ যদি ফেমিনিস্টরা নিজেরাই তো অবজেক্টিফিকেশন নিয়ে অনেক অভিযোগ তোলে না? মানে এটা কিন্তু শুধু মোল্লারা তোলে এমন কিন্তু না। অবজেক্টিফিকেশনটা তো অ্যাপ্লিকেবল, ওই কনসেন্ট যদি না থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অবজেক্টিফিকেশন তো যদি আমি নিজের বডিকে নিজে অবজেক্টিফাই করি, তাহলে তো এখানে তো কোনো প্রবলেম নাই। সেলফ অবজেক্টিফিকেশনের কোন ইম্প্যাক্ট কি মানুষের সাইকোলজিতে পড়ে না? সাইকোলজিতে পড়তে পারে, কিন্তু সেটার জন্য তো এই কনসেন্ট, এই ধারণাটাকে ডেভেলপ করতে হবে, এই ধারণাটাই মানুষের মধ্যে গ্রো করাইতে হবে যে সে যদি নিজ ইচ্ছায় যদি এই কাজটা করে, তাহলে সেখানে তৃতীয় পক্ষ বাধা দিতে পারে না। এখানে পার্সোনাল ফ্রিডমটাকে তো আমাদের আরো প্রমোট করতে হবে।
কিন্তু প্রত্যেক মানুষেরই যারা রেপ কালচার থিওরি নিয়ে যারা আলাপ করে তারা বলে যে আইটেম সং গুলো মানুষের মনস্তত্ত্বে প্রভাব ফেলে, কারণ তারা অডিয়েন্সরা মেয়েদেরকে প্রোডাক্ট হিসেবে দেখতে ট্রেন্ড হয়ে যায় তাদের ব্রেইন, কারণ ওগুলোর লিরিক্স ওরকম, তাহলে কথাবার্তা ওরকম। তাহলে আফগানিস্তানে রেপ হয় কেন? না আফগানিস্তানে না না, আমি মোটেও বলতেছি না এই কারণেই হয়, এটা আমার পয়েন্ট না। কিন্তু কথা হচ্ছে অনেক ফেমিনিস্ট এই পয়েন্টের সাথে এগ্রি করে। আমি তো এটার সাথে এগ্রি করি না। আচ্ছা রেপ আদিম যুগ থেকে হয়ে আসতেছে, আদিম যুগে আইটেম সং ছিল না, আদিম যুগ থেকে রেপ হয়ে আসতেছে। আচ্ছা, তাহলে যারা এগ্রি করে তাদের পজিশনটা আসলে আমার কাছে ক্লিয়ার না, যে একই সাথে দুইটা কথা তো বিপরীতমুখী হয়ে যায়। আমিও এই জিনিসটা বুঝি না, আমিও শুনেছি এগুলা, কিন্তু আমি এগুলা বুঝি না, এগুলা কি বলে না না বলে এগুলোর কোনো আগামাথা আমি বুঝি না। যদি মানে নিজের বডিকে, তাই সালমান খান কি, সালমান খান তো নিজের বডি দেখায় প্রত্যেক সিনেমায় একবার করে শার্ট খোলে, কি সে কি হ্যাঁ নিজেকে অবজেক্টিফাই করতেছে? না, সে নিজ ইচ্ছায় নিজের বডি দেখাইতেছে, সে কষ্ট করে বানাইছে তার বডি, সে দেখাইতেছে, তাতে সমস্যা কোথায়? সে যদি নিজে বানায় থাকে বডি তাহলে দেখাবে, এখানে তো কারোর কোনো প্রবলেম থাকার কোনো যুক্তি আমি পাই না। এখন যদি এখন মানে এখন কি তাহলে মাদ্রাসায় বাচ্চা ধর্ষণ হচ্ছে, সালমান খান তার বডি দেখাইতেছে, এই কারণে কি যদি এখন বলে যে সালমান খানের বডি দেখা আমি হুজুর আমি মাদ্রাসায় বাচ্চা ধর্ষণ করছি, সালমান খান মানে নাঙ্গা পাঙ্গা হয়ে ঘুরতেছে, এটা দেখা, এটা তো কোনো যুক্তি হইলো না। এটা কি রকম কথা না হইলো? না, এটা আমি কিন্তু বলতেছি না যে যত রেপ হয় সেটার কারণ এটা, আমি কিন্তু ওই জায়গায় যাচ্ছি না। আমি এই কনসেপ্টটাই বুঝি না যে এটা মানে আইটেম সং দেখলে তোমার মানে এমন কেন মনে হবে যে সেই মেয়েটাকে তুমি রেপ করতে পারো? এইখানে তো এই জিনিসটাই তো যে যত সারা পৃথিবী সব নারী যদি এখন ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, তারপরেও তো আমার সেই অধিকার জন্মায় না হ্যাঁ যে আমি একটা একটা মেয়েকে তার অনুমতি ছাড়া তাকে টাচ করি। সে যদি ন্যাংটা হয়ে ঘুরে, আমি তো এই দেশে থাকি, এই দেশে দেখি সামারে এই দেশের মেয়েরা কি জামা কাপড় পরে, প্রায় মানে সব দেখা যায় এখানে। হ্যাঁ, আপনি এই সামারে না, যদি আমি ইউরোপে আপনার করেন, ওই পয়েন্টের সাথে কিন্তু ডিসএগ্রি করতেছি না, যে এটাতে কারো রাইট আমি আমি জন্মায়। যেটা বলতে চাচ্ছি যে হিন্দি সিনেমায় যা দেখা যায়, আইটেম সঙ্গে যা দেখা যায়, তার থেকে অনেক বেশি এখানে দেখা যায়। এখানে আমি নুড বিচে গিয়েছি, এখানে আমি বিভিন্ন ক্রোয়েশিয়াতে যখন ঘুরেছি তখন দেখি যে মানে বিজি রাস্তার মাঝখানে মেয়েরা জামা খুলে ফেলতেছে, জামা খুলে ড্রেস চেঞ্জ করতেছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো দিকে তাকায় না তারা। তাহলে ওই এখানে তো আরো আরো মারাত্মক জিনিস আমি দেখতে পাই। ওই আইটেম সঙ্গে আর কতটুকু কি দেখায়? আইটেম সঙ্গে তো কিছুই দেখায় না। তাহলে তো এইখানে তো মানে ভয়ঙ্কর রেপ হওয়ার কথা, এখানে তো হচ্ছে না তো। তার মানে এগুলা তো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে ক্ষমতা। আমি পুরুষ, আমার এই ক্ষমতা আছে যে আমি চাইলেই ওই মেয়ে দিব না কেন? হ্যাঁ, ওই মেয়ে তুই দিবি না কেন? হ্যাঁ, তুই হলে বেডি মানুষ, তুই মাইয়া মানুষ, তুই আমি চাইছি তুই দিবি না কেন? এই ধারণাটা হইতেছে এখানে প্রবলেম। এই রেপ কালচারের পেছনে ধারণাটা তো মনস্তাত্ত্বিক, এই ধারণাটা এখানে প্রবলেমটা তৈরি করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি এই ব্যাপারে আগে একবার লাইভে বলছিলাম, তখন ফারাজ ভাই ছিল, যে বাংলাদেশে যারা এই কমিউনিটিতে যোগ দিচ্ছে তাদের জন্য পরস্পরের সাথে কানেক্টেড হওয়ার তো কোনো ওয়ে নেই। যেমন ইভেন আমি কাউকে যদি ইনবক্সে নকও দিই, অনেকে ভয়ে থাকে যে একে আসল নাকি মুমিন ছদ্মবেশ ধারণ করছে। তো এই কারণে দেখা যায় অনেকে কথা বলতে চায় না, তো এটার কারণে অনেকটা কিন্তু একটা নিঃসঙ্গতা তৈরি হয়। তো এই প্রবলেমটা এটার সলভ করার সলিউশন আমি করার চেষ্টা করতেছি। আমি একটা ডিসকর্ড সার্ভার তৈরি করেছি, সেইখানে আমি মানে আমাদের যে কমিউনিটির যারা যারা আছে সবাইকে আমি ইনভাইট করব, তারা সবাই যদি সেখানে যুক্ত থাকে এবং পারস্পরিক একটা মানে কমিউনিটি তৈরি হয়, তাহলে ভালো হয়। এটা আমি তৈরি করতেছি, কিন্তু এখনো কাজটা শেষ হয় নাই, আমি অনেকদিন ধরে ফেলে রাখছি। যদি এটা তৈরি হয় তাহলে আপনারা আপনাদের পরিচয় গোপন করেও আপনারা সেই কমিউনিটিতে যুক্ত হতে পারবেন এবং পারস্পরিক মানে কথাবার্তা বলা সেগুলো করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আজকে একটু সময় নেই। আর আপনি ঠিক যদি ওই আছে, সাজেস্টটা ভেরিফাই করতে পারেন তাহলে জানাবেন কোন একটা ভিডিও। আচ্ছা, আমি অবশ্যই। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভেরিটাস। আজকে বিদায় দিই তাহলে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দিচ্ছি। পরের জনকে